4 বছর প্রবাস কাটিয়ে হঠাৎ দেশে ফিরলাম, কিন্তু বাড়িতে এসে দেখলাম আমার স্ত্রীর মাথায় একটাও চুল নেই, শরীর কঙ্কালসার, আর সে বাড়ির পেছনে একা একা থালা বাসন মাজছে। মা বললেন সব ওর নিজের দোষ। আমি কোনো কথা বললাম না, শুধু ফোন বের করে এমন একটা খবর দেখালাম যা তাদের জীবনের সবচেয়ে বড় ফাঁদে পরিণত হতে চলছিল। ওই টাকমাথা মেয়েটাকে বলো আজ বাড়িতে অতিথি আসছে, সামনে যেন না আসে। ড্রয়িং রুম থেকে আমার ছোট বোন তানিয়ার চিৎকার ভেসে এলো, আর বাড়ির পেছনে কলপারে আমার স্ত্রী মেঘলা ভাঙা একটা প্লেটের টুকরো কুড়িয়ে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলাম। 4 বছর ধরে সৌদি আরবের রিয়াদে একটা স্টিল ফ্যাক্টরিতে কাজ করেছি। প্রতিদিন 12 ঘন্টারও বেশি কঠোর পরিশ্রম, প্রচন্ড গরম, পরিবার থেকে হাজার মাইল দূরে একাকী জীবন, সবকিছু সহ্য করেছি শুধু একটা স্বপ্নের জন্য। আমি চাইছিলাম দেশে ফিরে আমার পরিবারের মুখে হাসি দেখতে। ফ্যাক্টরিতে হঠাৎ অগ্নিকাণ্ডের কারণে কয়েক সপ্তাহের জন্য কাজ বন্ধ হয়ে যায়। আমি কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিলাম। চেয়েছিলাম সবাইকে চমকে দেব। গত 4 বছরে প্রতি মাসে আমি প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা আমার মা রহিমা বেগমের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছি। বাড়ি নির্মাণ করা, সংসার চালানো আর আমার স্ত্রী মেঘলা চিকিৎসা ও ভবিষ্যতের জন্য সব মিলিয়ে পাঠিয়েছি প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। বাড়ির সামনে এসে দেখি বিশাল 2 তলা দালান, দামি গাড়ি দাঁড়িয়ে আছে, নতুন আসবাবপত্রে পুরো বাড়ি ঝকঝক করছে। মুহূর্তের জন্য বুকটা গর্বে ভরে উঠছিল, কিন্তু পরের দৃশ্যটাই আমার পৃথিবী উলটপালট করে দিল। বাড়ির পেছনে কলপাড়ে দাঁড়িয়ে আছে মেঘলা, এতটাই শুকিয়ে গেছে যে জামাগুলো যেন তার শরীর থেকে ঝুলে পড়েছে। গরমের দিনেও মাথায় একটা পুরনো উলের টুপি। আমাকে দেখেই সে দৌড়ে এসে জড়িয়ে ধরলো না, বরং ভয়ে 2 হাত দিয়ে মাথা ঢেকে পিছিয়ে গেল। আমি ধীরে ধীরে তার মাথা থেকে টুপিটা সরালাম। মুহূর্তেই আমার বুকটা কেঁপে উঠল। তার মাথায় একটা চুলও নেই। রেজারের আঁচড়ে মাথার ত্বকে ছোট ছোট ক্ষতের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক তখনই আমার মা রহিমা বেগম এগিয়ে এলেন। গায়ে দামি শাড়ি, হাতে মোটা সোনার চুড়ি, গলায় ভারী চেইন। তার পেছনে আমার বোন তানিয়া, হাতে সর্বশেষ মডেলের স্মার্টফোন, কাঁধে দামি ব্যাগ, আঙ্গুল ভর্তি সোনার আংটি। মা বিরক্ত গলে বললেন, নাইম, দেশে ফিরে নাটক শুরু করিস না তো। ও নিজে সস্তা কেমিক্যাল দিয়ে চুল নষ্ট করেছে, এখন আবার না খেয়ে শুকিয়ে যাচ্ছে। সবই ওর নিজের দোষ। তানিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার পাঠানো টাকা খেয়ে ওর শান্তি নেই, সারাক্ষণ মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করে। আমি কিছু বললাম না, কিন্তু ঠিক তখনই মেঘলার হাতের নিচে হাসপাতালে ব্যান্ডেজের দাগ আর স্যালাইনে সূচের পুরনো চিহ্ন চোখে পড়ল। সেই মুহূর্তে বুঝে গেলাম এখানে বড় কোনো সত্য লুকিয়ে আছে। কিন্তু আমি জানতাম এখনই রাগ দেখালে লাভ হবে না, কারণ বাড়ি, ব্যাংকের টাকা সবকিছু মায়ের নামে। প্রমাণ ছাড়া কিছু করলে তারা মুহূর্তেই সব গায়েব করে দিতে পারবে। তাই আমি মিথ্যা বললাম। আমি দেশে এসেছি একটা বড় খবর নিয়ে। আমাদের কোম্পানি আমাকে প্রায় 4 কোটি টাকার ক্ষতিপূরণ আর শেয়ার দিচ্ছে, তবে একটা শর্ত আছে। বাংলাদেশে আমার নিজের নামের বাড়ি, জমি আর বিনিয়োগ দেখাতে হবে। কথাটা শুনে মা আর তানিয়ার চোখ চকচক করে উঠলো। মা সঙ্গে সঙ্গে আমার হাত ধরে বললেন, এসব তো নিজের পরিবারের মধ্যেই থাকবে বাবা। তানিয়া হাসতে হাসতে বলতে লাগলো, আগে একটা নতুন প্রাডো কিনবো, তারপর কক্সবাজার আর বিদেশে ঘুরতে যাব। আমি শুধু মুচকি হাসলাম, কারণ তারা বুঝতেই পারেনি আমি তাদের লোভটাই পরীক্ষা করছিলাম। সেদিন রাতে বাড়ির সবচেয়ে ছোট স্যাঁতসেঁতে ঘরে মেঘলার সঙ্গে একা একা কথা বললাম। সে ধীরে ধীরে জামার বোতাম খুলে বুকের পাশে একটা অপারেশনের দাগ দেখালো। কাপা গলায় বলল, আমার স্তন ক্যান্সার ধরা পড়েছে 5 মাস আগে। আমার মাথা যেন ঝিমঝিম করে উঠলো। মেঘলা বলল, ডাক্তারের কাছে যাওয়ার জন্য সে মায়ের কাছে মাত্র 20,000 টাকা চেয়েছিল। মা বলেছিলেন নাটক করে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। শুধু তাই নয়, আমাকে যেন কিছুই না জানাই সে নির্দেশও দিয়েছিলেন। তানিয়া নিয়মিত তার ফোনও নজরদারি করত। টাকা না পেয়ে মেঘলা নিজের কোমর ছোঁয়া লম্বা চুল কেটে বিক্রি করে দিয়েছিল। সেই টাকা দিয়ে হাসপাতালে গিয়ে বায়োপসি করায়। আর এইদিকে আমার পাঠানো টাকায় আমার মা আর বোন সোনা, বাড়ি গাড়ি আর বিলাসিতায় জীবন কাটাচ্ছিল। আমি আমার স্ত্রীর হাত শক্ত করে ধরে বললাম, আর মাত্র কয়েকটা দিন, তুমি শক্ত থেকো। তারপর ঘরের বাতি নিভিয়ে সিলিং এর দিকে তাকিয়েই রইলাম। উপরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমার মা আর বোন। তারা কল্পনাও করতে পারছে না তাদের জীবনের সবচেয়ে বড় হিসাব এখনই শুরু হতে যাচ্ছে। সত্য জানার পরও আমি সবচেয়ে নিষ্ঠুর স্বামীর মতোই অভিনয় করলাম, কারণ ওদের ধ্বংস করতে হলে আগে ওদের বিশ্বাস অর্জন করতে হতো। পরের দিন সকাল থেকে আমি এমন অভিনয় শুরু করলাম যা করতে গিয়ে প্রতিটি মুহূর্তে নিজের কাছে অপরাধী মনে হচ্ছিল। মা রহিমা বেগম আর বোন তানিয়ার সামনে আমি ইচ্ছা করে মেঘলাকে অপমান করতে লাগলাম। এই চেহারা নিয়ে মানুষের সামনে আসার কোনো দরকার নেই, রান্নাঘরে গিয়ে কাজ করো, অতিথিদের সামনে যেন তোমাকে না দেখি। আমি এমনকি এটাও বললাম, কোম্পানি টাকা হাতে পেলে আমি ডিভোর্সের কথা ভাবো, এভাবে আর সংসার করা সম্ভব নয়। কথাগুলো বলার সময় মেঘলার চোখে পানি জমে উঠেছিল। সে জানতো না আমি অভিনয় করছি, আর সেই দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু আমি জানতাম আর মাত্র কয়েকটা দিন, তারপর আর